ক্যাশলেস সোসাইটির পথে এগোচ্ছে বাংলাদেশ। শীঘ্রই চালু হচ্ছে ইন্টার অপারেবল পেমেন্ট সিস্টেম। কমবে অপচয়, বাড়বে রাজস্ব, জানালেন গভর্নর। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। শুল্ক কমানোকে দেখছেন মাইল ফলক হিসেবে। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো 8 মিলিয়ন ঘনফুট গ্যাস। 10 বছরে আরও 25.5 বিলিয়ন ঘনফুট প্রাপ্তির আশা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমসে। সাথে আছি আমি রিয়া সুমন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে শীঘ্রই একটি ইন্টার অপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে মোবাইল ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, নন ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি অন্য যে কোনো অ্যাকাউন্টে অর্থ লেনদেনের সুযোগ পাওয়া যাবে। এর ফলে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে পারলে অর্থের অপচয় কমার পাশাপাশি প্রবৃদ্ধি, রাজস্ব ও জননিরাপত্তা বাড়বে বলে জানান গভর্নর আহসান মনসুর। আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনদের অংশগ্রহণে রাজধানীর একটি হোটেলে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস সোসাইটি ও কিউআর কোড বাস্তবায়ন সহ নানা বিষয়ে কথা বলেন ব্যাংকাররা। তারা বলেন, এই ব্যবস্থার তদারকি বা নিয়ন্ত্রণে প্রয়োজন হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস ব্যবস্থার। অনুষ্ঠানে আন্তঃলেনদেন বাস্তবায়ন করতে পারলে গ্রাহক কি সুবিধা পাবেন তা নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমাদের বিকাশ, নগদ, আমাদের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এগুলো অপারেট করছে। আমাদের ওয়ালেট, অনেকগুলো ব্যাংকেরই ওয়ালেট আছে যেগুলো ইন্টারনেট করছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ, বা আমাকে পেমেন্টকে সেটেল করে দিতে পারবে। সেই ধরনের এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। তিনি বলেন, ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে পারলে ক্যাশ ম্যানেজমেন্টে বছরে যে 20,000 কোটি টাকার মতো অপচয় হয় সেটি আর হবে না। একই সাথে বাড়বে প্রবৃদ্ধি, রাজস্ব ও জননিরাপত্তা। আমাদের ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যেতে ব্যাপকভাবে সহায়ক হবে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক, গেটস ফাউন্ডেশন এবং মোজালো ফাউন্ডেশনের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের এখানকার আমাদের অভ্যন্তরীণ যে ক্যাপাসিটি আছে প্রাইভেট সেক্টরে এবং বাংলাদেশ ব্যাংকে, সেটাকে ব্যবহার করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারবো। ক্রেডিট কার্ড প্রাপ্তি সহজীকরণে তাগিদ দেন গভর্নর। বলেন, মাইক্রো ক্রেডিট অনেক বড় সেক্টর হলেও প্রযুক্তিগত দুর্বলতার কারণে তারা এখন অনেক পিছিয়ে। ক্যাশ সিস্টেম অপারেট করছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ডিজিটাল ব্যাংক অনুমতির আবেদনের সময় 30 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 2 নভেম্বর নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 26 আগস্ট 2025 তারিখে 4টি দৈনিক পত্রিকা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং বাংলাদেশ ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন আহ্বান করা হয়। সেই বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণের শেষ তারিখ 30 সেপ্টেম্বর নির্ধারণ ছিল। তবে আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনায় আবেদন গ্রহণের তারিখ আগামী 2 নভেম্বর বিকেল 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্জের সঙ্গে এক বৈঠকে কথা জানান তিনি। বৈঠকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ঘোষিত বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রতিদানমূলক শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে। এটিকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয় পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর কৌশল এবং
তুলা ও সয়াবিন সহ মার্কিন কৃষিপণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয়। সিলেট অঞ্চল থেকে নতুন করে দৈনিক আরও 8 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের 3 নম্বর পুরনো কূপ থেকে এই গ্যাস আগামী 10 বছর উত্তোলনের সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এলএনজির বাজার দর অনুযায়ী এর আর্থিক মূল্য প্রায় 4,700 কোটি টাকা। সিলেট থেকে নাজাত আহমদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের 3 নম্বর পুরনো কূপ থেকে আবার উত্তোলন হচ্ছে গ্যাস। এই কূপে 2 মাস আগে ওয়ার্ক ওভারের কার্যক্রম শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। প্রায় 73 কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয় এ কাজ। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে কূপটিতে প্রায় 25 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। সোমবার সকাল থেকে দৈনিক 8 মিলিয়ন ঘনফুট করে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর আগেও এটা ডিএসপি আমরা করেছি, সেখানে ফলাফলে আমরা দেখেছি যে এখানে ডেইলি 8 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। আগামী 10 বছর এই কূপ থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম 65 টাকা হিসেবে এখান থেকে উত্তোলিত গ্যাসের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় 4,700 কোটি টাকা। আমরা এক্সপেক্ট করছি যে আগামী 10 বছর আমাদের এখানে যে রিজার্ভ আছে, যে জোনটায় আমরা এখন কমপ্লিট করলাম আপার জোন, এই জোনের যথেষ্ট ভালো রিজার্ভ কিন্তু এখনো আমাদের রয়েছে 3D সাইসমিক সার্ভের ফলাফলে। কূপটিতে গ্যাসের চাপ ভালো রয়েছে বলে জানান বাপেক্স কর্মকর্তা। এই কূপে আল্লাহর রহমতে অনেক ভালো প্রেসার আছে। এই আমি এখন যে প্রেসার দেখলাম প্রায় 1400 প্লাস পিএসআই আছে প্রেসার, এবং গ্যাসের তো ফ্লো আপনারা দেখতেই পাচ্ছেন। ইনশাআল্লাহ এটা এমডি সাহেব যেভাবে বলছেন ইনশাআল্লাহ এটা ওইভাবেই যাবে। বাপেক্সের কার্যক্রম আরো জোরদার করতে নতুন জনবল নিয়োগের কথাও জানান এই কর্মকর্তা। আমাদের বাপেক্সের 5টা রিগ আছে এবং অতি শীঘ্রই আরেকটা রিগ যুক্ত হবে আমাদের সাথে, এবং আমাদের যে লোকবল, এই লোকবল আমরা ক্রমান্বয়ে বাড়াচ্ছি। পেট্রোবাংলা একটা নিয়োগ দিয়েছে, সামনেই আমরা বাপেক্স শুধু 83 জন কর্মকর্তা পাবে, এবং তারপরেও আমরা আরো লোকবল নিয়োগের প্রচেষ্টা গ্রহণ করছি। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের 11টি কূপের মধ্যে 7টি কূপ থেকে প্রতিদিন গড়ে 62 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নাজাত আহমদ পুরকায়স্ত, নিউজ 24, সিলেট। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে 3 দিনব্যাপী 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। 18 থেকে 20 সেপ্টেম্বর প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। সোমবার গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। তিনি বলেন, এবারের মেলায় 2টি হলে থাকবে 180টি বুথ। দেশি বিদেশি হোটেল ও রিসোর্টে, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এতে অংশ নেবে। দর্শনার্থীরা মেলায় পাবেন নানা ভ্রমণ প্যাকেজ অফার, আকর্ষণীয় ডিসকাউন্ট এবং র্যাফেল ড্রয়ের অংশ নেওয়ার সুযোগ। সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। তবে সূচক বাড়লেও আগের কার্যদিবসের চেয়ে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ সামান্য কমেছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসসিতে সবকটি সূচক বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসসিএক্স 6 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,474 পয়েন্টে। তবে সূচক বাড়লেও এদিন ডিএসসিতে লেনদেন 26 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 117টির, কমেছে 199টির এবং অপরিবর্তিত রয়েছে 86টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক ডিএসসিএক্স বেড়েছে 6 পয়েন্ট। তবে ঢাকার বাজারের মতো চট্টগ্রামেও এদিন লেনদেন প্রায় 3.5 কোটি টাকা কমেছে। দিনাজপুরে চলছে আউশ ধান কাটার উৎসব। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। এদিকে ভুট্টা চাষের পর পড়ে থাকা জমিতে আউশ ধান আবাদে কৃষককে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ধানের জন্য বিখ্যাত দিনাজপুরে একসময় প্রচুর আউশ ধানের আবাদ হতো। বর্তমানে 2টি মৌসুম বোরো ও আমনে কৃষকরা ধানের আবাদ করে থাকেন। তবে ভুট্টা চাষিরা ফসল ঘরে তোলার পরে আলু অথবা সবজি আবাদের আগ পর্যন্ত জমি ফেলে রাখেন। মাঝের এই সময়টুকুতে আউশ ধান আবাদে স্থানীয় কৃষি অফিস কৃষককে উদ্বুদ্ধ করে যাচ্ছে।
আর গত বছর ভালো ফলন পাওয়ায় এবার আউশের আবাদে ঝুঁকছেন অনেক নতুন চাষি। আউশের যে জাতগুলো আছে এগুলোর জীবনকাল খুবই কম, মাত্র 100, এই যে ধানটা 98 112 দিনের ধান। মোটামুটি ফলন ভালো হয়েছে, ধানও ভালো হয়েছে, নিম্নে 50 মণ বিঘা আসবে। আউশ মৌসুমে বিধান 98, বিধান 48, বিনা 19 সহ বিভিন্ন জাতের ধান কৃষকরা কাটতে শুরু করেছে। মাত্র 112 দিনের মধ্যেই এই সব ধান ঘরে তুলতে পারছেন কৃষক। আমরা এটা নতুন জাত লাগাইছি, ধানের জাত হচ্ছে 98। এটা আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছি। ভালো ফলন পাওয়ার কারণে আমরা এই ধানটা আবার এবার করছি, আগাম লাগাইছি। তো ধান মোটামুটি ফলন ভালো, মোটামুটি আপনার 45 থেকে 50 মণ হয়। 2 ফসলের জমিকে 3 ফসলে রূপান্তর করাই কৃষি প্রণোদনা বাড়ানো গেলে আউশ আবাদ আরো বাড়বে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। আউশের আবাদটা বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে ইতিমধ্যে। তো আমাদের এই আউশ প্রণোদনার সংখ্যাটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমার বেশিরভাগ কৃষক আউশের বীজ পাবে এবং তারা এই চাষাবাদে আরো উদ্বুদ্ধ হবে। দিনাজপুর জেলায় চলতি আউশ মৌসুমে 9,910 হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লালমনিরহাটের হিমাগার গেটে 11 থেকে 12 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। লোকসানের ভয়ে হিমাগার থেকে আলু বের করতে ভয় পাচ্ছেন তারা। সরকার হিমাগারের গেটে আলুর দাম কেজি প্রতি 22 টাকা নির্ধারণ করলেও তা মানা হচ্ছে না। হিমাগার খরচ দিয়ে কেজি প্রতি দাম দাঁড়াচ্ছে 5 থেকে 6 টাকা। কৃষি বিভাগ বলছে আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় এমন দরপতন হচ্ছে। রবিউল হাসানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লাল নেটের বস্তায় সাজানো আছে আলু। লালমনিরহাটের হিমাগারের গেটে এভাবেই পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছে আলু। তবে আলুর বীজ ও সারের উচ্চ মূল্যের কারণে আলু চাষ করে বিপাকে লালমনিরহাটের হাজারো চাষি। বস্তা প্রতি অন্তত 600 টাকা লোকসানের দাবি তাদের। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট চললে আমরা ব্যবসায়ী এবং কৃষক সবাই অনেক লোকসানের সম্মুখীন হবে। এখন যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের আলু আবাদ করা এটা খুব একটা সমস্যায় পড়তে হবে। হিমাগার মালিকরা জানান গত বছর এই সময়ে 50% বেশি আলু বিক্রি হলেও এবার তা 10%-এরও কম। লালমনিরহাট জেলা কৃষি বিপণন সূত্র জানায় কৃষক আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাইখুল আরেফিন বলেন, উৎপাদন বেশি হওয়ায় মৌসুমের শুরু থেকেই কৃষকরা আশানুরূপ দাম পাননি। লার্জ স্কেলে যদি আমরা এই আলুটাকে, যেমন আলু থেকে যদি আমরা ডেক্সট্রোজ বা এই ধরনের যদি স্টার্চ যদি আমরা কোনো উৎপাদন করতে পারতাম তাহলে কিন্তু হয়তো আলুর কনজাম্পশনটা বা আলুর চাহিদাটা অন্যদিকে বেড়ে যেত। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কৃষকরা লাভবান হতো। বর্তমানে কিন্তু যদিও সরকার আমাদের একটা আলুর দাম নির্ধারণ করে দিচ্ছে 22 টাকা পার কিলো, কিন্তু এটা হয়তো সব জায়গায় তারা পাচ্ছে না। এটা স্বাভাবিকভাবে তারা যেহেতু তাদের স্টোর খরচ, তাদের উৎপাদন খরচ মিলে স্বাভাবিকভাবে তাদের একটু ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। চলতি মৌসুমে 7,800 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 2,04,000 মেট্রিক টন। এর মধ্যে 78,000 মেট্রিক টন আলু হিমাগারে মজুদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।